হ্যালো, ওয়েলকাম টু অনলাইন ফিজিক্স আড্ডা। তো আজকে স্কেলার ভেক্টর চ্যাপ্টারে কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, যে প্রবলেমগুলো আজ করছি সেই প্রবলেমগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইওর আপকামিং এক্সামস। তো আর সময় নষ্ট না করে, দেরি না করে তাড়াতাড়ি প্রবলেমগুলোর দিকে আমরা সুইচ করি। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট প্রবলেম কি আছে আজ। প্রথম যে প্রবলেমটা আজ আমাদের করতে হচ্ছে সেটা হলো মূলবিন্দু থেকে ছোড়া একটি প্রাসের প্রক্ষেপকোণ থিটা হলে দেখাও যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4h max বাই r, যেখানে h max ও r যথাক্রমে সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা অ্যাসোসিয়েট কার না প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির। খুব সুন্দর একটি প্রশ্ন এটি। কিভাবে আমরা সলভ করছি দেখো। তো প্রশ্নে কি বলেছে দেখো, মূলবিন্দু থেকে ছোড়া একটি প্রাসের প্রক্ষেপকোণ থিটা। খুব ভালো কথা। তাহলে আমাকে এখানে কার কার মান বলেছে একটু মন দিয়ে দেখো, এইচ ম্যাক্স আর আর বলেছে। তাহলে এইচ ম্যাক্স মানে কি? সর্বাধিক উচ্চতা। তো তোমরা তো জানো প্রাসের গতি সর্বাধিক উচ্চতা ফর্মুলা কত হয় না, প্রক্ষেপকোণ যদি থিটা হয় তাহলে প্রাসের গতি সর্বোচ্চ উচ্চতা কত হয়? প্রাস কর্তৃক বা বস্তু কর্তৃক আরোহিত সর্বোচ্চ উচ্চতা হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে আমরা প্রথমে আমাদের ফার্স্ট যে ইনফরমেশান সেটা আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে যে আমাদের এইচ ম্যাক্স যেটার কথা বলছে, এইচ ম্যাক্স এটা ইজ ইকাল টু কত হবে না, এটার ফর্মুলা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই কত হচ্ছে 2g। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, নাম্বার 2, যে কোনো প্রাসে প্রক্ষেপ সীমা আর এর ভ্যালু আমরা জানি। আর ইজ ইকাল টু কত হয় না, আর ইজ ইকাল টু হয় হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, যেহেতু প্রক্ষেপকোণ থিটা আছে তাই সাইন 2 থিটা লিখেছি, ডিভাইড বাই জি। এটাই আমাদের ফর্মুলা হয়, তাই তো? তাহলে এবার আমরা এটাকে আমরা কি করছি, 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাকে এটা প্রমাণ করতে বলেছে। দেখো এগুলো করার কিছু ট্রিক আছে। আমরা কোন ট্রিক ইউজ করব? দেখো আমাকে এইচ ম্যাক্স এবং আর এর অনুপাত আছে অঙ্কে, তাহলে আমি এইচ ম্যাক্স এবং আর এর একটা অনুপাত এখানে বার করতে পারি, তাই তো? তাহলে আমাদের দেখো ভেতরে আছে 4h max বাই r। তাহলে দেখো না, আমরা এবার এই দুটো থেকে যদি আমরা এইভাবে ভাবি, ধরো আমরা এখান থেকে এবার 4h max বাই r এই ভ্যালুটা তো ক্যালকুলেট করে বার করতে পারি। কত হয় দেখো, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো, 4 মাল্টিপ্লাই এইচ ম্যাক্সের ভ্যালু আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই কত আছে না, এটা আছে 2g। আর এই আর এর ভ্যালু কত আছে, এটা আর যেহেতু নিচে আছে তাহলে এই পার্টটা উল্টে যাবে। উল্টালে কত থাকবে, ওপরে থাকবে জি আর নিচে কত থাকবে, নিচে থাকছে হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, এটাই থাকছে। তাহলে এখন আমরা অর 4 অফ এইচ ম্যাক্স ডিভাইড বাই কত থাকছে আর ইজ ইকাল টু কত হচ্ছে দেখো, 4 ইন্টু ইউ স্কোয়ারকে ইউ স্কোয়ার দিয়ে ক্যান্সেল হয়ে গেল, জি দিয়ে জিকে আমরা ক্যান্সেল করে দিলাম। ওকে, তাহলে সাইন স্কোয়ার আলফা ওপরে যেরম আছে আমরা ওপরটাকে সাইন স্কোয়ার আলফা লিখলাম, ডিভাইড বাই 2 আছে 2কে লিখলাম ইন্টু 1 বাই সাইন 2 থিটা। তোমরা জানো সাইন 2 থিটার ফর্মুলা হয় 2 সাইন থিটা কস থিটা। এটা একটা ত্রিকোণমিতি ফাংশন। তাহলে এটাকে ভাঙলে কত হবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। যদি এটা হয় তাহলে দেখো 2 ইন্টু 2 হয় 4, এই 4 দিয়ে 4কে কাটলাম। আর এই সাইন স্কোয়ার সরি এটা একটু কারেকশান করো, এটা থিটা হবে, আমি এটা মিস্টেক হয়ে গেছে, চেক করে দিচ্ছি। তাহলে দেখো এই সাইন থিটা দিয়ে একটা সাইন থিটাকে কাটবে,
তাহলে কাটলে কত পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে হলো দেখো সাইন থিটা, নিচে কত পড়ে থাকবে না নিচে পড়ে থাকছে তোমাদের হলো কস থিটা। ওকে, তাহলে আমাদের কি কি পড়ে থাকছে দেখো, ওপরে থাকছে সাইন থিটা, নিচে পড়ে থাকছে কস থিটা। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো সাইন থিটা এবং কস থিটার অনুপাত কত হয়, টেন থিটা। তাহলে এটাকে করলে আমাদের ফাইনালি কত আসছে, তাহলে ফাইনালি যদি আমরা সলভ করি তার মানে উপরে আসছে হলো 4h ম্যাক্স ডিভাইড বাই নিচে আসছে আর ইজিক্যাল টু এ পাশে কত আসছে টেন অফ থিটা। তাহলে টেন থিটা মানে কত হলো 4h ম্যাক্স বাই আর। সুতরাং তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি থিটা ইজিক্যাল টু কত হবে, টেন এদিকে গেলে হয়ে যাবে টেন ইনভার্স। তাহলে এটা হয়ে যাচ্ছে টেন ইনভার্স, ওপরে হয়ে যাচ্ছে হলো তোমাদের 4h ম্যাক্স ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে আর। ওকে, দেখো এটাই আমাদের রেজাল্ট ছিল, এই প্রুফটাই আমাদেরকে এখানে করতে বলা হয়েছে এবং খুব সহজেই আমরা করে ফেললাম। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। ক্লিয়ার? তো আশা করি অঙ্কটায় তোমাদের কোনো প্রবলেম হয়নি। জাস্ট ফর্মুলা দুটো লিখে যে ট্রিকটা বললাম সেই ট্রিকটা ফলো করে করবে। ক্লিয়ার? এবার আমরা প্রবলেম নাম্বার 2 নিয়ে একটু ডিসকাস করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ফর ইওর এক্সাম। কি বলছে দেখো, একটি প্রাসের গতির ক্ষেত্রে দেখাও যে প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হয় তখন সর্বাধিক উচ্চতার মান হবে এইচ ম্যাক্স ইকাল টু 1/4 অফ আর ম্যাক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, অঙ্কটাকে ভালো করে পড়ো। কি বলেছে, একটি প্রাসের গতির ক্ষেত্রে দেখাও যে যখন প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হয়, এই জায়গাটা একটু নোট করো, প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ হয়। তাহলে তোমাদের তো আগে জানতে হবে প্রাসের প্রক্ষেপ সীমার মান সর্বোচ্চ কখন হয়। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে প্রাসকে যখন নিক্ষেপ করা হয় তাকে যে কোণে নিক্ষেপ করা হয় আলফা, এটা যদি 45 ডিগ্রিতে নিক্ষেপ করা হয় তাহলেই একমাত্র প্রাসের গতিসীমা সর্বোচ্চ। তাহলে এটা একটা আমাদের বাউন্ডারি কন্ডিশন হয়ে গেল, আলফা কত 45 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখব সেটা হলো আর ম্যাক্সের ভ্যালু কত হয়। হ্যাঁ, তাহলে আর ম্যাক্স মানে হলো প্রাসের গতিসীমা সর্বোচ্চ মান। তো প্রথম কথা হলো আমরা আর এর ভ্যালু জানি, আর কত হয় না আর এর ভ্যালু হয় ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে এখন আমরা আলফার জায়গায় যদি 45 ডিগ্রি বসাই তাহলে কত হবে না এটা হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 45 ডিগ্রি ডিভাইড বাই কত হবে জি। তাহলে 2 ইন্টু 45 মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 কত হয় 1, তাহলে আলটিমেট পড়ে থাকবে কত ইউ স্কোয়ার বাই জি। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, যেটাকে আমরা কি ইন্ডিকেট করছি, এটাকে আমরা আর ম্যাক্স বলছি। তাহলে আর ম্যাক্সের ভ্যালু কত পেলাম ইউ স্কোয়ার বাই জি। ক্লিয়ার? এই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে আর ম্যাক্সের ভ্যালু আমরা পেলাম কত ইউ স্কোয়ার বাই জি। সেকেন্ড, কতবার করতে হবে আমাদের এইচ ম্যাক্স। তো দেখো আমরা এইচ ম্যাক্স কীভাবে পাচ্ছি, তাহলে দেখো এইচ ম্যাক্স ইকুয়াল টু, তাহলে এইচ এর ফর্মুলা কি, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। এটা আমাদের ফর্মুলা আছে কার, এইচ ম্যাক্সের ফর্মুলা। মজার জিনিসটা দেখো, আমাকে তো অঙ্কে বলেই দিয়েছে আলফার ভ্যালু কত নিতে হবে 45 ডিগ্রি। তাহলে আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে ভ্যালুটা বসালে কত থাকছে দেখো ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন আলফার জায়গায় 45 ডিগ্রি বসালাম তার হোল স্কোয়ার, কারণ এখানে সাইন স্কোয়ার আছে। তো তোমরা নিশ্চয়ই জানো সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে তার স্কোয়ার করলে কত হবে হাফ। তাহলে এখানে যদি হাফ হয় তাহলে ভ্যালুটা কত হবে, হাফ করলে দেখো আসছে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 2, হাফ তো তার মানে এখানে 1/2। আচ্ছা, এই জিনিসটাকে আমরা সাজিয়ে তো এইভাবে লিখতে পারি, দেখো তো 1/4 ইন্টু ইউ স্কোয়ার বাই জি, এভাবে আমরা লিখতেই পারি। তার মানে ফাইনালি আমরা কি অ্যাচিভ করলাম, দেখো আমরা অ্যাচিভ করলাম কি এখানে দেখো এইচ ম্যাক্স ইকুয়াল টু কত অ্যাচিভ করলাম 1/4 অফ ইউ স্কোয়ার বাই জি। তোমরা ভালো করে লক্ষ্য করো ইউ স্কোয়ার বাই জি কিন্তু আর ম্যাক্সের ভ্যালু, তাহলে এটাকে পুট করলেই আমাদের কত ভ্যালু চলে আসে দেখো, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে 1/4 ইন্টু আর ম্যাক্স। তো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। সো রিলেশনটা আমরা এখানে ইজিলি এস্টাবলিশ করে ফেললাম, মনে থাকবে। তো এই জায়গার ট্রিকটা একটু দেখে নিও, আমরা 2 ইন্টু 2 করেছি, 4 আলাদা করে দিয়েছি আর ইউ স্কোয়ার বাই জিকে আলাদা করেছি। তো আমরা ইউ স্কোয়ার বাই জি যে ভ্যালুটা সেটাই দেখো কার ভ্যালু হচ্ছে, সেটাই হলো আর ম্যাক্সের ভ্যালু। তো আমরা প্রুফ করে ফেললাম। ক্লিয়ার? তো আশা করি এটাতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। নাও নেক্সট প্রবলেম আমাদের এবার আমরা ডিসকাস করব, প্রবলেম নাম্বার 3। এটাও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনেকবার এসছেও পরীক্ষায়। তো কি বলেছে অঙ্কটা দেখো, যে দুটি পৃথক প্রক্ষেপ কোণের জন্য একটি প্রাসের প্রক্ষেপ সীমার মান একই হয়,
এই পার্টিকুলার স্টেটমেন্টটা আমি তোমাদের পড়ানোর সময় আগেও বলেছিলাম ক্লাসে, যে দুটি পৃথক প্রক্ষেপ কোণের জন্য একটি প্রাক্সের প্রক্ষেপ সীমার মান একই হয়। এই কথাটা প্রশ্নে উল্লেখ থাকা মানেই আমরা বুঝে নেব যে প্রাসটির কথা বলা হয়েছে তাকে অনুভূমিকের সাপেক্ষে অবশ্যই আলফা আর 90 ডিগ্রি মাইনাস আলফা এই দুটি কোণেই নিক্ষেপ করা হয়েছে। একমাত্র এই কন্ডিশনেই এই ওপরের স্টেটমেন্টটা ট্রু হয়। ওকে, তো ফার্দার কি বলেছে, যে যদি সমান হয় তাহলে কি বলেছে, দুক্ষেত্রে প্রাসটির চলনকাল, চলনকাল মানে উত্থিতিকালের কথা বলা হয়েছে এবং পতনকালের সমষ্টি অর্থাৎ উড্ডয়নকালের কথা বলা হয়েছে। কত বলেছে না, একটা বলেছে T1, একটা বলেছে T2। কার মানে যদি আমরা আলফা কোণে নিক্ষেপ করি তাহলে ধরে নিই উড্ডয়নকাল বা চলনকাল হয় T1, আর যদি 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে চলনকাল কত ধরছি আমরা, T2। হলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলেছি কি আর, তো আরটা কি, আরকে বলা হয় প্রাক্সের সীমা, তো আরের মান হবে হাফ জি T1 T2। তো দেখো খুব সুন্দর প্রবলেম, কিভাবে আমরা সলভ করব। দেখো ফার্স্ট অফ অল তোমাদের যে কথাটা বলবো, যে আর প্রক্ষেপ সীমা যে আর এর কথা বলি, তাহলে আর এর ভ্যালুটা তো আমরা জানি, আর কত হয় না, আর ইজ ইকাল টু হয় ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কত হবে জি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আরটা কি ভ্যালু এটাই থাকবে দুক্ষেত্রে? হ্যাঁ অবভিয়াসলি থাকবে, কারণ প্রশ্নে বলে দিয়েছে দেখো দুটি পৃথক প্রক্ষেপ কোণের জন্য প্রাসের প্রক্ষেপ সীমার মান কী হয়, একই হয়। তাহলে সেক্ষেত্রে আলফা বা 90 ডিগ্রি মাইনাস আলফা যাতেই নিক্ষেপ করি না কেন আমরা প্রমাণ করে রেখেছি যে প্রাসের প্রক্ষেপ সীমার ভ্যালু কত হয়, এটাই হয়। তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন রইল, এটা হলো সীমার ভ্যালুটা, এটা হলো প্রাসের প্রক্ষেপ সীমা। নাম্বার 2 কি বলেছে আমাদের কন্ডিশনে, দেখো যে প্লাসটির চলনকাল, আচ্ছা চলনকাল মানে আমরা উড্ডয়নকাল, তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে এটাকে কনসিডার করতে পারি যে প্রক্ষেপ কোণ, ভালো করে দেখো এই কথাটা, যে প্রক্ষেপ কোণ যখন আলফা হয়, তাহলে প্রক্ষেপ কোণ যদি আলফা হয় তাহলে সেক্ষেত্রে তার যে এখানে যে আমাদের চলনকালের কথা বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা চলনকালকে আমরা যেটাকে T1 ধরছি, তাহলে চলনকালের ফর্মুলা কত হয় 2u সাইন আলফা ডিভাইড বাই জি। তো আমরা এটাই একটা ফর্মুলা আছে আমাদের, যে চলনকাল কত আছে না 2u সাইন আলফা বাই জি, তো আমরা সেটাই লিখলাম। এক্ষেত্রে প্রজেকশন বা কত, প্রক্ষেপ কোণ আলফা, এরপর আমাদের কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে না 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে যদি নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে আমাদের চলনকাল T2 কত হবে, তাহলে 2u, আলফার জায়গায় কত লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইড বাই কত হবে জি, তাই তো। দেখো ভালো করে জিনিসটা বুঝে নাও, তাহলে T1 এর ভ্যালু এটা পেলাম আর T2 এর ভ্যালু পেলাম এটা। তো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে সাইনের ডিগ্রি চেঞ্জ হচ্ছে, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কত হয় কজ আলফা, তাহলে এটাকে যদি আমরা বসাই তাহলে আমাদের কজ আলফাটাকে বসালে কত হবে, তাহলে এটাকে আমাদের বসালে আসছে হলো 2 অবশ্যই থাকছে, সাথে ইউ থাকছে, সাথে হয়ে যাচ্ছে কজ আলফা ডিভাইড বাই জি। ক্লিয়ার? তার মানে আলফা এবং 90 ডিগ্রি মাইনাস আলফা এই দুটো প্রক্ষেপ কোণের ক্ষেত্রে আমরা চলনকালের ভ্যালু দুটো পেয়ে গেলাম। তো আমাদের অঙ্কের চাহিদা অনুযায়ী আমরা এবার একটা ট্রিক ইউজ করছি। তো আমরা T1 আর T2 দুজনের ভ্যালু যেহেতু জানি, তাহলে আমরা এখান থেকে দেখো তো T1 ইন্টু T2 এই ভ্যালুটা আমরা বার করতে পারি। তো বেটার এটাই করা, তাহলে এটা ইজ ইকাল টু কত হয়, তাহলে দেখো T1 আর T2কে গুণ করলে কত থাকবে, দেখো T1 এর ভ্যালু 2u সাইন আলফা ডিভাইড বাই জি, আর এর ভ্যালু হচ্ছে 2u কজ আলফা বাই জি। ঠিক যেভাবে তোমাদের স্টেপগুলো দিচ্ছি সেভাবেই ফলো করবে। 2 ইন্টু 2 হয় 4, আমি লিখবো না, আমি 2 বাই জিকে এখানে একটু আলাদা করেই রাখছি। যদি আলাদা করে রাখি তাহলে ইউ এর সাথে ইউকে মাল্টিপ্লাই করলে কত হবে না ইউ স্কোয়ার হবে, আর একটা 2কে আমি এখান থেকে নিচ্ছি সাইন আলফার সাথে কজ আলফাকে নিচ্ছি, তাহলে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই একটা জি। এই জায়গার ক্যালকুলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো। আমরা এই দুটো থেকে একটা 2 এবং একটা জিকে আলাদা করে রেখেছি, আর বাকি 2 ইউ ইন্টু ইউ ইউ স্কোয়ার হয়, আর 2 সাইন আলফা কজ আলফা বাই জি এটাকে নিলাম। এটা নেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি দেখো, আমরা আগের বারে পড়েছিলাম যে 2 সাইন আলফা কজ আলফা এটা কার ফর্মুলা হয় সাইন 2 আলফা, তাহলে এটাকে ইউটিলাইজ করলে আমরা কত হবে দেখো 2 বাই জি বাইরে আছে আলাদা থাকুক ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কত হচ্ছে জি।
খুব ভালো করে এই জায়গাটা নোট করো, এইটা ক্যালকুলেশন করে 2 সাইন আলফা কজ আলফা হয় সাইন 2 আলফা, আর নিচে কত আছে জি। তাহলে দেখো তো এই যে ভ্যালুটা চেনো কি না, হ্যাঁ এটাই আমাদের প্রক্ষেপ সীমা আর এর মান, যেটা 1 নম্বরে আমরা পেয়েছিলাম। তাহলে এবার যদি এটাকে বসাই তাহলে আমাদের কত হচ্ছে না, তার মানে T1 ইন্টু T2 এর ভ্যালুটা আমরা কত পেলাম, এর ভ্যালুটা পেলাম আমরা 2/g ইন্টু আর। ওকে, তাহলে আর ইজিক্যাল টু কত হয় এখান থেকে খুব সহজেই বার করা যায়। তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে, এটাকে উল্টে দিলে g/2 হয়ে যাবে, অর্থাৎ g/2 মানে হলো হাফ অফ g T1 T2। দেখো এটাই আমাদের রিকোয়ার্ড প্রমাণ, আমাদের অঙ্কে বলেছিল এটাই প্রমাণ বার করতে, আমরা করে ফেললাম। এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই জায়গাটা প্র্যাকটিস করবে এই অঙ্কটা, এবং এখানে একটা স্টেটমেন্টেই অঙ্কটা সমস্ত ক্লু পাওয়া যায়, যেটা পৃথক প্রক্ষেপ কোণের জন্য প্রক্ষেপ সীমার মান 1, সেটা কত আলফা আর, আমরা দুটো কোণে ছুড়ব আলফা আর 90 ডিগ্রি মাইনাস আলফা, এই দুটো কোণেই ছড়াবে। ক্লিয়ার? তো আশা করি এই অঙ্কটাতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। সো নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই। দেখো এই যে প্রবলেমটা, শুরুতেই বলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম অফ দিস চ্যাপ্টার। পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসার সম্ভাবনা প্রবল, এবং এই অঙ্কের একটাই বিশেষত্ব, এই অঙ্কটা একটা ট্রিকের ওপর দাঁড়িয়ে, একটা চালাকির ওপর দাঁড়িয়ে। এই ট্রিকটা তোমাকে শিখে নিতে হবে, এবং এই ট্রিকটা না জানলে তুমি অঙ্কটা সলভ করতে কোনোভাবেই পারবে না। তো অঙ্কটা কী বলেছে আগে পড়ি। দেখো বলেছে যদি একটি প্রাসের প্রক্ষেপ সীমা এ হয়, এই জায়গাটা একটু নোট করো, প্রক্ষেপ সীমা কত বলেছে এ হয়। আমরা কিন্তু জেনারেলি প্রক্ষেপ সীমাকে আর দিয়ে লিখি, কিন্তু এই অঙ্কে চাহিদাতে ওটাকে এ বলেছে স্মল এ, এবং সর্বাধিক উচ্চতা কত বলেছে বি, আমরা এইচ ম্যাক্স জানি কিন্তু এখানে বলেছে বি। ওকে, তাহলে আমাদেরকে ইউ এর ভ্যালু অর্থাৎ বস্তুর প্রাথমিক বেগ কত বেগে ছোড়া হয়েছিল প্রক্ষেপ বেগ নির্ণয় করতে বলেছে এটা। তো আমরা ঘাবড়ানোর কোনো কারণ নেই, দেখে আমরা কি করব না, আমরা তো জানি প্রক্ষেপ সীমার ফর্মুলা কত হয়, আর ইজিক্যাল টু জানি, তো সেটাকে আমরা এ দিয়েই লিখি। তাহলে এ ইজিক্যাল টু কত হবে না, তাহলে প্রক্ষেপ সীমার ভ্যালু এ ইজিক্যাল টু আমরা অবশ্যই লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এটা তো আমরা জানি, যেখানে আলফা হলো প্রক্ষেপ কোণ, এটা আমরা জানি। তো আর একটা ভ্যালু আমাদের বলে দিয়েছে কি সর্বোচ্চ উচ্চতা বি, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্সকে আমরা বি দিয়েই লিখছি ইজিক্যাল টু ফর্মুলা কত হয় না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g জানি। তো আমি এখানে বিশেষ কিছু ট্রিক ইউজ করব। কি ট্রিক দেখো, আমরা এই পার্টিকুলার জায়গা থেকে আমরা দেখো তো সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা বার করতে পারি। তো সাইন স্কোয়ার আলফা কত হয় দেখো তো, তাহলে এইটাকে এদিকে ক্রস গুণ করে দেবো 2gb বাই নিচে হচ্ছে ইউ স্কোয়ার। দেখো তাহলে সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা পেয়ে গেল। এটা আমাদের ভীষণ কাজে লাগবে, দেখবে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে এই ফর্মুলাটা। এখন আমরা এর দিকে তাকাচ্ছি। দেখো আমরা এই যে রাশিটা পেলাম, এটাকে যদি একটু এলাবোরেট করি তাহলে এইভাবে লেখা যায়, তো এ ইজিক্যাল টু ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 আলফাকে আমরা কি লিখতে পারি 2 সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই কত আছে জি, এটা লিখতে পারি। আচ্ছা আমি যদি মনে করি এই রাশিটার বোথ সাইডে স্কোয়ার করতে পারি, স্কোয়ার করলে কত হবে, খুব সিম্পল, যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে এ স্কোয়ার ইজিক্যাল টু ইউ টু দি পাওয়ার 4 হবে, ইউ এ স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে বোথ সাইডে স্কোয়ার করলে ইউ স্কোয়ার করলে ইউ টু দি পাওয়ার 4, জি এ স্কোয়ার করলে কত হবে জি স্কোয়ার, 2 এ স্কোয়ার করলে কত হচ্ছে 4 ইন্টু সাইন অবশ্যই স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। দেখো ভালো করে দেখো, আমি বোথ সাইডে স্কোয়ার করেছি, এটাই পাবো। এবার এটাকে একটু সলভ করছি, কীভাবে করছি দেখো, আমরা এ স্কোয়ার ইজিক্যাল টু ইউ টু দি পাওয়ার 4 বাই জি, এটা তো পেলামই জি স্কোয়ার ইন্টু 4 পেয়েছি ইন্টু, দেখো সাইন স্কোয়ার আলফার এর ভ্যালুটা আমি অলরেডি বার করে রেখেছি, এই ভ্যালুটা এখানে পুট করতে পারি কত না, এর ভ্যালুটা আছে 2gb বাই ইউ স্কোয়ার ইন্টু, আচ্ছা কস স্কোয়ার আলফাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এই হিসাবে লিখতে পারি। তো এটাই কিন্তু ট্রিক, কস স্কোয়ারকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাতে রিপ্লেস করলাম। তাহলে আর একটু এলাবোরেটলি সলভ করলে কত হচ্ছে দেখো, এ স্কোয়ার ইজিক্যাল টু থাকছে ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার ইন্টু 4 ইন্টু
2GB বাই ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আবার সাইন স্কোয়ার আলফার জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, কত হচ্ছে 2GB বাই ইউ স্কোয়ার। ক্লিয়ার? দেখো মজার ব্যাপারটা এখানেই, আমরা যদি এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে কিছু জিনিস আমরা এখানে পাবো। কি পাচ্ছি দেখো, এটাকে যদি সলভ করি তাহলে ইউ স্কোয়ার দিয়ে ইউ টু দি পাওয়ার 4 কাটে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি, দেখো এখানে একটা ইউ স্কোয়ার পাচ্ছি আমরা, অবশ্যই এখান থেকে একটা ইউ স্কোয়ার পাচ্ছি। আর কি পাচ্ছি না 2 ইন্টু 4 তার মানে 8 হচ্ছে, এখানে একটা 8 পাচ্ছি। এই জি দিয়ে একটা জি স্কোয়ারকে কাটলে এখানে কত থাকছে জি। ওকে, আর কত পাচ্ছি না এখানে বিটা পড়ে থাকছে, তার একটা বি পাচ্ছি। এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি, তাই তো? এখন দেখো এই যে বাইরে যে রাশিটা পেলাম তাকে দিয়ে তো ভেতরে গুণ করতে হবে, তাহলে ভেতরে প্রথম টার্ম কি আছে 1, তাহলে 1 সাথে গুণ করলে কত পড়ে থাকবে দেখো তো, সরি দেখো এই জায়গাটা পেলাম, ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত আছে দেখো, ফার্স্ট টার্ম কত হচ্ছে 1 মাইনাস 2GB বাই ইউ স্কোয়ার, এটাই থাকছে, আমরা এটাই রাখছি। ওকে, এবার আর একটা ছোট্ট স্টেপ তোমাদেরকে শেয়ার করছি, কি আমরা ইচ্ছা করে একটা ট্রিক করছি, এই ইউ স্কোয়ারটা দিয়ে আমি এর ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে মাল্টিপ্লাই করলে কত পড়ে থাকবে দেখো, এখানে ওপরে বাইরে যেরকম আছে সেরকমই থাকছে, ওপরে থাকছে হলো 8B বাই নিচে আছে জি, আর ইউ স্কোয়ারটা দিয়ে গুণ করলে প্রথম টার্মটা হবে ইউ স্কোয়ার মাইনাস, পরে এবার ইউ স্কোয়ার দিয়ে গুণ করলে ইউ স্কোয়ারের সাথে ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে শুধু পড়ে থাকবে হলো 2GB, এটা পড়ে থাকছে। এখন আমরা চাইলে 8B বাই জিকে এদিকে ক্রস গুণ করে দিতে পারি, তাহলে ক্রস গুণ করলে আমাদের কাছে কত রেজাল্ট আসছে দেখো, আমরা 8B বাই জিকে এদিকে ক্রস গুণ করলে এ স্কোয়ারের সাথে চলে যাবে হলো ওপরে জি, আর নিচে কত চলে আসবে 8B। ওকে, ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2GB, এটাই থাকবে। আর আমরা 2GBকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত পড়ে থাকছে ইউ স্কোয়ার ইজিক্যাল টু পড়ে থাকছে দেখো 2GB প্লাস এ স্কোয়ার জি বাই 8B, এটাই পড়ে থাকবে। সো ফাইনালি আমরা আর একটা স্টেপ করছি, কি যে এটাকে ইকুয়াল করছি, আমি এই দুটো থেকে 2Gকে দেখো এখান থেকে জি আর জি কমন যাচ্ছে, আর আমি 2কে ইচ্ছা করে কমন নিচ্ছি, তাহলে আমরা যদি 2Gকে কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকে দেখো, এখানে কত পড়ে থাকবে 2GB থেকে 2G কমন নিলে পড়ে থাকবে বি প্লাস এখান থেকে জি চলে গেল, আর এখানে পড়ে থাকবে কত এ স্কোয়ার বাই 16B। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখান থেকে আমি এই দুটো থেকে কত কমন নিয়েছি 2G, তাহলে প্রথমটা থেকে 2G কমন নিলে বি থাকে, আর দ্বিতীয়টা থেকে 2G কমন নিলে কত থাকবে এ স্কোয়ার বাই 16B। তার মানে ফাইনালি ইউ স্কোয়ারের ভ্যালু হলো এটা, তো আমরা খুব সহজেই এখান থেকে ইউ এর ভ্যালু এক্সপেক্ট করতেই পারি, ইউ ইজিক্যাল টু কত হবে, তাহলে এই পাশে রুট করে দেবো, রুট করা মানে পাওয়ার কত হয়ে যাওয়া হাফ, তাই তো? অঙ্কটা একটু ডিসপুট হয়ে গেছে, এখানে পাওয়ারটা হাফ হবে, হ্যাঁ এই জায়গাটা একটু কারেকশান করে নিও, এর পাওয়ারটা হাফ হবে 1/2, তাহলে ইউ ইজিক্যাল টু কত হচ্ছে, তাহলে ইউ ইজিক্যাল টু পুরো তোমার অ্যান্সারটা আসবে কত না, অ্যান্সারটা আসছে হলো 2G ব্র্যাকেটে বি প্লাস এ স্কোয়ার বাই 16B ব্র্যাকেট ক্লোজ। b plus a square by 16b ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার হাফ, কারণ ইউ স্কোয়ার ছিল পাওয়ার গেল হাফ, তো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, এটা আমরা অ্যাচিভ করেছি। ওকে, তো ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, এই যে ট্রিকটা আমি শেখালাম এই ট্রিকটাকেই যদি তুমি শিখে প্র্যাকটিস করে যাও তাহলে তুমি পরীক্ষা খুব সহজেই করতে পারবে, আদারওয়াইজ কোনো ট্রিক এখানে অ্যাপ্লাই হয়তো করতে গেলে অনেকটা সময় লাগবে। তো এটা একটা ইজিয়েস্ট ট্রিক ছিল অঙ্কটার, তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা। ওকে, এবার আমরা প্রবলেম নাম্বার 5টা স্টার্ট করব। এটাও খুব সুন্দর একটা প্রবলেম, খুব ট্রিকি প্রবলেম। কি বলেছে দেখো, কি শর্তে দুটি ভিন্ন মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হতে পারে। বাহ, খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে, দুটি ভিন্ন মানের ভেক্টর, তার মানে যে দুটি ভেক্টরের কথা বলবো তাদের মান নিশ্চয়ই আলাদা হবে, তাই তো?
তাহলে ধরে নাও না আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এদের পরম মান দুটো আলাদা, কিন্তু কি বলেছে এদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানে সমান হতে পারে। তাহলে আমরা ধরো যে কোনো দুটো ভেক্টর, একটাকে যদি আমরা এ ভেক্টর ধরি আর একটাকে যদি আমরা বি ভেক্টর যদি ধরি, তাহলে তাদের যদি লব্ধির কথা ভাবি, লব্ধি, তাহলে লব্ধিকে আমরা সাধারণত কী দিয়ে লিখি? আর, তো আমরা তো ফর্মুলা জানি আর ইজিক্যাল টু কত হয় না, আর স্কোয়ার ইজিক্যাল টু হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মুলা। কিন্তু আমাদের প্রদত্ত প্রশ্নে কি বলেছে, দুটি ভেক্টরের লব্ধির যে মান অর্থাৎ আর এর মানটা, আর এর মান যে কোনো একটি ভেক্টরের সঙ্গে সমান। তাহলে ধরে নাও না যে আমরা এক্ষেত্রে প্রথম কেস ধরে নিচ্ছি আর এর মানটা প্রথম ভেক্টরের মড যেটা এটার সঙ্গে সমান, অর্থাৎ মড অফ আর এবং মড অফ এ ভেক্টর এই দুটো সমান। তাহলে আমরা এখানে কি ধরে নিলাম না, এটাকে আমরা ধরছি যে এ ভেক্টরের মডের সঙ্গে কে সমান হচ্ছে না, আর ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টরের যে পরম মান সেটা এ ভেক্টরের সঙ্গে সমান, এটা আমরা ধরে নিচ্ছি। অবশ্যই এটা মনে রাখবে, এটাকে আমরা কেস 1 বলছি। তাহলে যদি এটা সত্য হয় তাহলে আর এর জায়গায় আমরা এ বসাতেই পারি। তাহলে বসালে কত হবে? তাহলে বসালে হচ্ছে দেখো আর এর জায়গায় বসালে হবে এ স্কোয়ার। এটাকে যদি আমরা স্কোয়ার দিয়া, স্কোয়ার দরকার নেই তাহলে দেওয়ার, আমরা তো রুট দিয়েই লিখেছি, তাহলে স্কোয়ারটা এখানে হবে না। তাহলে এখানে আমরা আর এর জায়গায় যদি আমরা পুট করি, তাহলে আরকে ধরো না আমি আরকে স্কোয়ার করে দিলাম, তাহলে আর স্কোয়ার এখানে যদি স্কোয়ার করে দিলাম তাহলে রুটটা থাকবে না। তাহলে আর স্কোয়ারের জায়গায় আর এর জায়গায় এ বসালে কত হবে? এ স্কোয়ার ইজিক্যাল টু, এপাশে কত পড়ে থাকছে দেখো, এপাশে পড়ে থাকছে কত না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাই পড়ে থাকবে। দেখো বোথ সাইডে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত না, বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজিক্যাল টু কত পড়ে থাকছে? 0। তো আমরা এটা 0 পড়ে থাকছে, তো আমরা এই দুটো থেকে বিকে যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে? কমন নিলে পড়ে থাকছে দেখো বি প্লাস 2a cos অফ থিটা ইজিক্যাল টু 0। তো তোমাকে তো প্রথমেই বলেছে দুটি ভিন্ন মানের লব্ধি, তাহলে মান নিশ্চয়ই 0 নয়। তার মানে এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা কনক্লুশন করতে পারি যে বি ভেক্টরের যে পরম মান সেটা নট ইকুয়াল টু 0। তাহলে মড বি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই পার্টটা কত হবে? তাহলে এই যদি 0 না হয় তাহলে এই একে কত হতে হবে? 0। তাহলে হেন্স আমরা কত পেলাম? বি প্লাস 2a cos থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? 0। और 2a cos থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? মাইনাস অফ বি, বিটাকে এদিকে পাঠালাম, और cos থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? মাইনাস বি বাই 2a। এখান থেকে যদি cos থিটার মানে এটা হয় তাহলে আমরা ভেরি ইজিলি থিটা বার করতে পারি জাস্ট টেকিং ইনভার্স। তাহলে সেক্ষেত্রে থিটা ইজিক্যাল টু কত হবে? থিটা ইজিক্যাল টু হচ্ছে cos ইনভার্স কত পড়ে থাকছে? বি বাই 2a। অবশ্যই মাইনাসটা এখানে ইন্ডিকেট করতে হবে। ওকে, তাহলে আমরা কত পেলাম? এখানে একটা মাইনাস সাইন অবশ্যই বসবে। ওকে, তাহলে এটা হলো অ্যাঙ্গেল, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণের মান যদি cos ইনভার্স মাইনাস বি বাই 2a হয় তাহলেই পসিবল কি যে না তাদের লব্ধির মানটা যে কোনো একটির সঙ্গে সমান। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, cos অফ মাইনাস থিটা মানে কত হয়? শুধু cos থিটাই হয়। তাহলে এক্ষেত্রে মাইনাসটা আমাদের না লিখলেও চলতো, যাই হোক আমরা এখানে মেনশন করে দিলাম। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো মড আর এর মানটা মড এর সঙ্গে ইকুয়াল করলেন, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে ইকুয়াল হতে পারতো না মড আরটা বি এর সঙ্গে ইকুয়াল? হ্যাঁ অবশ্যই, সেটাই আমরা কেস 2তে বলতে পারি যে এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে আর এর যে পরম মান সেটা কার সঙ্গে সমান না, বি এর সঙ্গে সমান, তাহলে সেক্ষেত্রে আলাদা তো কিছুই হতো না, জাস্ট এই অ্যান্সারটা সামান্য চেঞ্জ হতো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইল, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে না, যে আর এর জায়গায় যদি বি বসাতাম তাহলে দেখো বি স্কোয়ার কাটতো এবং এই অ্যান্সারটার ফর্মটা কী হতো? সেক্ষেত্রে থিটার ভ্যালুটা জাস্ট স্লাইডলি চেঞ্জ হয়ে কত আসতো? cos ইনভার্স মাইনাস
এইখানে যেটা তোমরা ক্যালকুলেশন করেছিলে, তাহলে এখানে দেখো, এখানে যদি বি এর ভ্যালু বসান তাহলে বি স্কোয়ারটা কেটে যেত, তাহলে পড়ে থাকতো কত, এ স্কোয়ারটা থাকতো, তাহলে এখান থেকে এ কমন যেত, তাই না? তাহলে পড়ে থাকতো কত, এ বাই টু বি থাকতো, তাহলে এটা পড়ে থাকবে মাইনাস এ বাই টু বি। এবং ক্যালকুলেট করে যদি দেখবে দুটোর ভ্যালু সেমই আসবে, যদি নিউমেরিক্যালি ক্যালকুলেট করা হয় এই থিটার ভ্যালু এবং এই থিটার ভ্যালু কী আসবে, দুটো ক্ষেত্রেই কী আসবে, সেম ভ্যালু আসবে তোমাদের। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক করলে এটা তোমরা করবে এবং এটা আমরা একটা পার্ট ধরে করে নিলাম। ওকে, আশা করি এটাতে বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। তাহলে মনে রাখবে থিটার ভ্যালুর যদি এরকম হয় তাহলে একমাত্র এই কন্ডিশনটা সম্ভব। ওকে, সুইচ টু আওয়ার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা আমরা দেখব, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম অফ দিস চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষার জন্য, এটা খুব ভালো করে করবে। কি বলেছে দেখো, এ ভেক্টর একটি ধ্রুবক মানের ভেক্টর। ওকে, ভেরি গুড। তাহলে প্রথম টেক্সট আমাদের বলেছে এ ভেক্টর একটা ধ্রুবক মান, অর্থাৎ এ ভেক্টরের যে পরম মান সেটা কি হবে, কনস্ট্যান্ট। তাহলে আমরা কি প্রথমেই তাহলে আমরা মেনশন করব যে কোনো ভেক্টরের পরম মানকে কি দিয়ে লেখা হয়, মডের মধ্যে লেখা হয়। তাহলে মড এ ইজ ইকুয়াল টু কত হবে, কনস্ট্যান্ট। এটা আমরা মেনশন করে নিলাম যে এই ভেক্টরের পরম মান কি হচ্ছে, কনস্ট্যান্ট। তাহলে আমাকে কি বলেছে যে একটা নতুন ভেক্টর ডিএ ভেক্টর বাই ডিটি। হ্যাঁ, এটার সাথে অনেকের হয়তো একটু চিনতে অসুবিধা হবে, ডিএ ভেক্টর বাই ডিটিটা আবার কি। আমরা চ্যাপ্টার 2-তে ডেরিভেটিভ শিখেছিলাম, এটা হলো এ ভেক্টরের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। ওকে, এবং সেটাই ডিএ ভেক্টর বাই ডিটি। এবং এ কার সাথে লম্ব বলেছে না, এ ভেক্টরের সাথে লম্ব আছে। একটা কথা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, লম্বভাবে আছে, এই কথাটাকে একটু ফোকাস করছি। আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের সময় দেখেছিলাম যে থিটার মান যদি 90 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাদের লম্ব বলতাম। এবং সেখানে দেখেছিলাম দুজনের ডট প্রোডাক্টটা তাহলে কত হয়, 0। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হয়। তাহলে কোনোভাবে যদি আমরা এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে আমরা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এরা লম্বভাবে আছে, তাই তো? তাহলে কীভাবে বুঝবো দেখো, তাহলে আমাকে তো বলেছে এ ভেক্টরের পরম মানটা কনস্ট্যান্ট, এটা আমাদের বলেছে। তাহলে আমরা এখন এ ভেক্টরের সঙ্গে যদি আমরা এ ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কত হবে দেখো, সমজাতীয় ভেক্টর দুটোই এ, তাহলে দুটো সমজাতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি। মনে রাখবে দুটি একই জাতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে এ ডট এ কে করলে আমরা কত লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি কত না, মড এ ইন্টু cos 0 ডিগ্রি। তো cos 0 মানে তো 1, তাহলে মড এ মানে কত হবে, মড এ তার স্কোয়ার। তো তোমরা জানো মড এ কনস্ট্যান্ট, তার মানে এই যে ভ্যালুটা আমরা পেলাম এটাও কি হবে, অবশ্যই কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আমরা এই ডট প্রোডাক্টটা কত হলো, কনস্ট্যান্ট। এবার আমরা কি করব, উভয় পক্ষে ডেরিভেটিভ করব, অবকলন করব, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। যারা জানো না তারা ফর্মুলাটা একটু দেখে নেবে কিভাবে, দেখো। তাহলে ডেরিভেটিভ করার নিয়ম কি, তাহলে উভয় পক্ষে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা তোমরা লিখে নেবে। সলভ করার সময় উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, কি হচ্ছে দেখো। ডি ডিটি অফ কত লিখবো, এ ভেক্টর ডট এ ভেক্টর, এটাই আমাদের আছে, ইজ ইকাল টু ডি ডিটি অফ, এই পাশে কি আছে, কনস্ট্যান্ট। তো তোমরা সবাই জানো কনস্ট্যান্ট পদের বা ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে সর্বদা অ্যান্সার হয় 0, তাহলে ডান দিকের ভ্যালু কত হবে, 0। এবার এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করছি, ভেরি ইজি। আমরা প্রথমে কি করব, যে কোনো একটাকে ধরবো, তাকে ধ্রুবক ধরবো এবং অন্যটা ডেরিভেটিভ করব। তাহলে শুরুতে আমি যদি এটাকে ধ্রুবক ধরি তাহলে এ ভেক্টরকে আমরা এ ভেক্টরের মতো ইনট্যাক্ট রাখবো, ডট, এটার উপর ডেরিভেটিভ বসলে কত হবে, খুব সিম্পল, ডিএ বাই ডিটি। ওকে, প্লাস, ফর্মুলাটা হয় প্লাস। এবার যাকে আমরা ধ্রুবক ধরেছিলাম তার ডেরিভেটিভ হবে, তাহলে করলে কত হবে, প্রথমটা হবে ডিএ ভেক্টর বাই ডিটি ডট এ ভেক্টর যেরকম ছিল সেরকম আমরা লিখলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই জায়গার একটা সূত্র, এটা খুব ভালো করে বুঝে নাও। আমরা এই দুটোকে ডট প্রোডাক্ট করবো কিভাবে না, প্রথম ভেক্টরটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে দ্বিতীয়টার ওপর ডেরিভেটিভ হলে কত হবে, ডিএ ভেক্টর বাই ডিটি, অঙ্কের প্লাস কি হবে, যাকে আমরা প্রথমবার কনস্ট্যান্ট ধরেছিলাম এবার তার উপরে এই অপারেটরটা বসবে, তাহলে ডিএ ভেক্টর বাই ডিটি ডট, যাকে আমরা প্রথমবার চেঞ্জ করেছিলাম সে এবার কনস্ট্যান্ট থাকবে, তাহলে ডট এ ভেক্টর ইকুয়াল টু 0।
তোমরা ডট প্রোডাক্টের একটা ধর্ম জানো, এই ধর্মটা তোমরা নিশ্চয়ই জানো, এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে যদি ডট প্রোডাক্ট করা হয় দ্যাট ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ এরা পজিশান চেঞ্জ করতে পারে। তাহলে আমরা এখানে অবশ্যই এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি প্লাস ডি এ ভেক্টর বাই ডিটি ডট এ ভেক্টরকে আমরা ঘুরিয়ে এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি লিখতেই পারি। তাহলে আমরা এ ভেক্টর ডট ডি অফ এ ভেক্টর বাই ডিটি প্লাস এটাকে তাহলে এটাকে ঘুরিয়ে আমরা কত লিখতে পারি না এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি। ভালো করে বুঝবে এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করলাম, এই জায়গায় জাস্ট ঘুরিয়ে দিলাম, ইজিক্যাল টু কত হচ্ছে 0। তা তোমরা দেখো এই দুটো তো সেম টার্ম, তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে দুবার আসছে, তাহলে টুয়াইজ অফ এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি ইজিক্যাল টু কত হচ্ছে 0। ট্রু তো 0 হতে পারে না, তাহলে অবশ্যই একটা জিনিস তোমরা বুঝতে পারছো এ ভেক্টর ডট ডি এ ভেক্টর বাই ডিটি অবশ্যই কত হবে 0। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন করলাম কি না এ ভেক্টর এবং ডি এ ভেক্টর বাই ডিটি এদের যে ডট প্রোডাক্ট এটার ভ্যালু কত হচ্ছে 0। ভালো করে এই জায়গাটা ফোকাস করো। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা অবশ্যই কনক্লুশন করতে পারি এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব, কারণ আমরা তো প্রথমেই বলেছি দুটি ভেক্টর লম্ব হতে গেলে ভেক্টর দুটো ডট প্রোডাক্ট কী হয় 0 হয়। তাহলে আমরা এখানে প্রমাণ করে দেখালাম এ ভেক্টর এবং ডি এ ভেক্টর বাই ডিটি ডট প্রোডাক্টের ভ্যালু 0। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ডি এ ভেক্টর বাই ডিটি। আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারলাম। ক্লিয়ার? তো এটা আমরা প্রুফ করে দিলাম। তো ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, অনেকবার পরীক্ষায় অঙ্কটা এসছে, আশা করি এটাতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা নেক্সট অঙ্কের দিকে সুইচ করছি। এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব সহজ প্রবলেম এবং এই ধরনের প্রবলেম প্রায়শই পরীক্ষায় আসে। কি বলেছে দেখো, যদি মড অফ এ ক্রস বি ইকুয়াল টু √3 এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, ওকে, তাহলে আমাকে এই এন্টিটিটা প্রমাণ করতে হবে। খুব সহজ অঙ্ক এগুলো, কিভাবে করতে হয় দেখো। আমাকে প্রদত্ত কি বলে দিয়েছে এইটা, তাহলে আমরা লিখছি। আমাদেরকে কি বলে দিয়েছে দেখো, মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কত বলেছে না √3 এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা বলে দিয়েছে। এই ধরনের অঙ্ক যখনই দেবে তোমাকে সবসময় মনে রাখতে হবে এটা দেওয়ার উদ্দেশ্যই হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেটা বার করার জন্য এটা দেয়। তাহলে তোমরা ক্রস প্রোডাক্টের মডিউলাসের ফর্মুলা জানো, এ ক্রস বি মড কত হয় না এ বি সাইন থিটা, ওয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরে মড করলে কত লেখা যায় না সেটাকে লেখা যায় এ বি সাইন থিটা, এটা আমরা জানি। অন্যদিকে এ ভেক্টর ডট বি ভেক্টরকে কত লেখা যায় আমরা জানি এ বি কস থিটা, ওকে। তাহলে যদি লিখি দেখো এ বি আর এ বি এপাশে কেটে গেল, তাহলে দেখো এদিকে আছে সাইন থিটা, এদিকে আছে কস থিটা, তাহলে সাইন কস থিটাকে যদি এদিকে আমরা ভাগ করি তাহলে কত আসবে, আসবে হলো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত আসছে √3। তো তোমরা জানো সাইন থিটা বাই কস থিটা মানে কত হয় টেন থিটা ইজিক্যাল টু √3। তো তোমরা বলো তো টেন কত ডিগ্রি মান √3 হয় 60 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি টেন 60 ডিগ্রি লিখতেই পারি এটাকে। যদি আমরা এটা লিখি, সরি ঠিকই আছে, √3 মানে টেন 60, তাহলে টেন টেন ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কত পেলাম থিটা ইজিক্যাল টু পাচ্ছি 60 ডিগ্রি। এই অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্যই হলো থিটাটা বার করা, অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোণ বার করা। আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, থিটা 60 ডিগ্রি পেলাম। এবার আমাকে বলেছি কি মডের মধ্যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে আমি কিভাবে করব। তো আমরা এবার লিখছি দেখো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা মানেটা কি, এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র জানতাম না, ত্রিভুজ সূত্র কী ছিল যে লব্ধি ভেক্টর যেটা আর ভেক্টর ইজিক্যাল টু কত হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর, পড়তাম তো। তাহলে মড অফ আর মানে কত মড অফ এ প্লাস বি, তাহলে যেখানেই তোমরা আজ থেকে দেখবে মডের মধ্যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলেছে তার মানে এটাকে কি বলেছে তার লব্ধির মড,
অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড মানে তার লব্ধির মানটা তোমাকে জানতে চেয়েছে। তো লব্ধি মানে কত হয় আর, তুমি তো আর এর মান জানো কত হয়, ইজিক্যাল টু রুট ওভার হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। এটাই আমাদের ফর্মুলা এবং এটাই ফর্মুলা লিখতে হবে, মড এ প্লাস বি মানেই এটা তার লব্ধির মান। তুমি তো তখনই বলবে আচ্ছা থিটার মান তো আমি জানি, থিটা কত ডিগ্রি বেরিয়েছে 60, তো থিটা 60 ভ্যালুটা এখানে যদি আমরা পুট করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা ইজিক্যাল টু হবে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস 60 ডিগ্রি, এটা আমরা পেলাম। তো তোমরা জানো cos 60 ভ্যালু কত হয় না, cos 60 ভ্যালু হয় হাফ, তাহলে করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, হাফ আর 2 কেটে গেল, দেখো এটা যদি কেটে যায় এই অ্যান্সারটাই আমাদের ফেরত আসে কত না এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড ইকুয়াল টু হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। কোনো কিছুর মাথায় রুট থাকা মানে তার পাওয়ার কত হয়ে যাবে হাফ, তো আমরা অঙ্কের সামঞ্জস্যের জন্য এই পাওয়ারটা হাফ রাখলাম, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এই ধরনের অঙ্ক দিলে প্রথমেই চেষ্টা করবে আগে থিটাটা বার করা, তারপরে মডের মধ্যে এ প্লাস বি মানে তার মডিউলাসের ভ্যালু অর্থাৎ তার লব্ধির ভ্যালুটা আমরা এখানে লিখব। ওকে, তো আশা করি অঙ্কটাতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। নেক্সট প্রবলেম দেখো, এটাও আর একটা খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট প্রবলেম ফর ইওর এক্সাম। দেখো আগেরটা যদি তোমরা বুঝে থাকো এটাও তোমরা খুব সহজেই করতে পারবে। কি বলেছে দেখো, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর হয়, ইয়েস তার মানে এটাই এখানে সি হলো তাদের লব্ধির মান, এবং আর একটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত বলেছে সি স্কোয়ার, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ওকে, ভেরি গুড। কীভাবে সলভ করব, তাহলে আমাদের প্রদত্ত কত বলে দিয়েছে না, প্রদত্ত বলে দিয়েছে এ ভেক্টর আর বি ভেক্টরের যে সাম সেটা কত হচ্ছে সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি সি ভেক্টর। আমি যদি বোথ সাইডে মডিউলাস নিই তাহলে কত হবে, মডিউলাসের মধ্যে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু কত হচ্ছে সি ভেক্টর, অর্থাৎ নর্মালি এই বোথ সাইডে মড নিলাম। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড মানে তাদের লব্ধি, তার লব্ধির ফর্মুলা কত হয় না, লব্ধির ফর্মুলা হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটাটা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আমি লিখে দিলাম, তোমরা তো জানো তবুও লিখলাম আমি, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হলো থিটা। দেখো এবারই মজা, আমরা বোথ সাইডকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে দেখো তো, বোথ সাইডে করে মড সি স্কোয়ার মানে শুধু সি স্কোয়ার আমরা লিখতে পারি ইজিক্যাল টু এটা স্কোয়ার রুট উঠে যাবে, থাকলে কত থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমাকে দেখো অঙ্কে বলেই দিয়েছে সি স্কোয়ারের ভ্যালুটা কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে আমরা সি স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এপাশে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেটলি কি পড়ে থাকছে, আলটিমেটলি পড়ে থাকছে 2ab cos থিটা ইজিক্যাল টু 0। তো এটা তো খুবই ইজি, এ এবং বি কাউরি পরমান 0 নয়, তাহলে 2ab কেউই 0 নয়, তাহলে আমরা লিখতেই পারি অ্যাজ, যেহেতু 2ab নট ইকুয়াল টু 0 তার মানে অবশ্যই cos থিটার ভ্যালু কত ডিগ্রি হবে 0 ডিগ্রি। তো তোমরা জানো cos 0 কখন হয়, cos এর ভ্যালু যখন 90 ডিগ্রি হয়, তাহলে cos ক্যান্সেল হয়ে গেলে থিটার ভ্যালু কত ডিগ্রি হলো। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করে ফেললাম, দেখো যে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো, এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তোমরা এই ধরনের অঙ্ক দিলে আমাদেরকে ঠিক এইভাবেই সলভ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে পেলাম এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের উপর লম্ব, তাহলে এই অঙ্কের একটা কনক্লুশন আমাকে দিতে পারে পরীক্ষায় যে এ ভেক্টর এক্ষেত্রে কিন্তু অবশ্যই বি ভেক্টরের সঙ্গে কি হচ্ছে নর্মাল বা পারপেন্ডিকুলার হচ্ছে, এটা মনে রাখবে। ক্লিয়ার? তো আশা করি আজকের সেশন তোমাদের খুব ভালো লেগেছে, তো এগুলো ভালো করে পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব তো করবেই। ওকে, থ্যাংক ইউ।